কখনো কখনো জীবন বাচ্চাদের হাতে খেলনা দেয় না, শুধু একটি ছেঁড়া বস্তা ধরিয়ে দেয়। সেই বাচ্চাটি যে সকালে আবর্জনার স্তূপে রুটি খোঁজে, তারই হৃদয়ে কোথাও জ্ঞানের সবচেয়ে বড় আলো লুকিয়ে থাকে। শিবনগরের গলিতে রাম নামেই এমন একটি ছেলে ছিল। প্রতিদিন সে স্কুলের দেয়ালের বাইরে বসে ভেতর থেকে আসা বইয়ের শব্দ শুনত, যেন দেয়ালের ওপারে অন্য কোনো জগৎ বাস করে। সে জানত না যে একদিন সে সেই দেয়াল পেরিয়ে যাবে এবং বলবে, ম্যাডাম, আপনি ভুল পড়াচ্ছেন, এবং তারপর যা হবে তাতে পুরো স্কুল স্তব্ধ হয়ে যাবে। তাই এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ কোনো ওষুধ নয়, একজন গরিব শিশুর অধ্যাবসায় অলৌকিক কাজ করতে চলেছে। তাই ভিডিওটি মন থেকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না, এবং মন্তব্যে আপনার নাম এবং শহর অবশ্যই লিখুন, কারণ অলৌকিক ঘটনা স্কুলের দেয়ালে নয়, কখনো কখনো সেই দেয়ালের বাইরে বসে থাকা এক নিরীহ শিশুর হৃদয় পাওয়া যায়। চলুন শুরু করা যাক এই আবেগপূর্ণ যাত্রা। ভোর 5টা বাজে। শিবনগরের গলিগুলো ধীরে ধীরে জেগে উঠছে। কোথাও চায়ের পাত্রের আওয়াজ, তো কোথাও দুধওয়ালা সাইকেলের ঘণ্টা বাজছে। কিন্তু সেই গলির কোণে আবর্জনার স্তূপের কাছে 10 বছরের একটি ছেলে ঝুঁকেছিল। নাম তার রামু। ছেঁড়া কাপড়, পায়ে ভাঙা চপ্পল, মুখে মাটির স্তর, কিন্তু চোখে এক অদ্ভুত দ্যুতি। সেই বস্তা কাঁধে ঝুলিয়ে প্রতিদিন সকালে বেরিয়ে পড়ত, কারণ সেই বস্তার ভেতরেই লুকিয়ে ছিল তার রুটির আশা। রামুর বাবার কোনো খবর ছিল না। বলা হয় কয়েক বছর আগে কাজের সন্ধানে শহরে গিয়েছিলেন এবং আর ফেরেননি। মা অসুস্থ ও দুর্বল। কখনো মানুষের বাড়িতে বাসন মাজতেন, কখনো মন্দিরের বাইরে বসে থাকতেন কিছু ভিক্ষার জন্য। আর রামু, সে তার বয়সের আগেই দায়িত্ব শিখে নিয়েছিল। প্রতিদিন সকালে গলি থেকে বেরোনোর সময় সে একটি জায়গায় অবশ্যই থামত। সেটি ছিল শিবনগরের সবচেয়ে বড় দেয়াল, যার ওপারে ছিল জ্ঞানদীপ পাবলিক স্কুল। দেয়ালের ওপার থেকে আসা শব্দগুলো রামুর কাছে অন্য জগতের সঙ্গীতের মতো ছিল। বাচ্চাদের হাসি, শিক্ষকের কণ্ঠস্বর, ঘণ্টার টংটং শব্দ, কখনো কোনো কবিতার প্রতিধ্বনি, সবকিছু তাকে তার দিকে টানত। সে বস্তা নিচে রাখত, দেয়ালের নিচের ফাটল দিয়ে উকি দিত এবং কান পেতে রাখত। ভেতর থেকে শিক্ষকের কণ্ঠস্বর আসত, বাচ্চারা 25 নম্বর পাতা খোলো। কোনো বাচ্চা বলতো, ম্যাডাম, আমি পড়ব। অন্যজন হেসে বলল, না, আজ আমার পালা। রামু হাসত। সে ছিল দেয়ালের এই পারে, কিন্তু তার মন ছিল ওপারের জগতে। ধীরে ধীরে সে শুনে শুনে সবকিছু মনে রাখতে শুরু করল। তার হিন্দি কবিতা মুখস্থ হয়ে গেল, কিছু ইংরেজি শব্দ। কখনো কখনো সে নিজের মনে বিড়বিড় করত, আবর্জনা কুড়ানোর সময়ও পুনরাবৃত্তি করত, গুড মর্নিং, মাই নেম ইজ রামু। তারপর নিজেই হেসে দিত যদি কেউ উত্তর দিত। একদিন ভেতর থেকে শিক্ষক কবিরের দোহা পড়ালেন, বুড়া যো দেখনে ম্যাচলা, বুড়া না মিলিয়া কই, খারাপ খুঁজতে আমি গেলাম, খারাপ পেলাম না কোনোই। রামু ধীরে ধীরে ঠোঁট দিয়ে পুনরাবৃত্তি করল, যো দিল খোঁজা আপনা, মুঝসে বুড়া না কই। সে জানত না যে সে ঠিক বলল কিনা, কিন্তু তার হৃদয়ে একটি শব্দ প্রতিধ্বনিত হল, আমিও পড়তে পারি। সন্ধ্যায় বাড়ি ফিরলে মা কাশিতে ডুবে খাটে শুয়েছিলেন। আজ কি পেলি রামু? সে বস্তা থেকে 2 টাকা এবং কিছু খবরের কাগজ বের করে রাখল। এইটুকুই মা। মায়ের মুখে যন্ত্রণা ছিল, কিন্তু কণ্ঠে ছিল দোয়া। বাবা, তুই যদি পড়তে পারতিস তাহলে হয়তো আজ জীবনটা সহজ হতো। রামু চুপ করে রইল। সে মায়ের হাত ধরল এবং বলল, একদিন আমিও স্কুলে যাব মা, ওই দেয়ালের ওপারে। রাতে ঝুপড়িতে অন্ধকার ছিল, ছাদ থেকে বৃষ্টির জল পড়ছিল। রামু ছেঁড়া কম্বলে গুটিয়ে ঘুমিয়ে পড়ল। চোখ বন্ধ হলো এবং স্বপ্নে সেই দেয়াল কি এলো, কিন্তু এবার সেটি দেয়াল ছিল না, দরজা হয়ে গিয়েছিল। আর রামু স্কুলের ক্লাসরুমে দাঁড়িয়েছিল। শিক্ষক হাসছিলেন, বাচ্চারা করতালি দিচ্ছিল। সেদিন বাকি দিনগুলোর মতোই ছিল। সকালের ঠান্ডা বাতাস, রামুর কাঁধে ঝোলানো ছেঁড়া বস্তা এবং পা, যা সব সময় সেই দেয়ালের কাছে গিয়ে থেমে যেত। আজও সে বস্তাটি নামালো এবং দেয়ালের ফাটলে কান রাখল। ভেতরে ক্লাস চলছিল। শিক্ষক পড়াচ্ছিলেন ভারতের রাজ্য ও তাদের রাজধানী। শিক্ষক বললেন, উত্তরপ্রদেশের রাজধানী এলাহাবাদ। তারপর রামুর কপাল কুঁচকে গেল। সে অনেকবার খবরের কাগজে শুনেছিল যে লখনৌ রাজধানী। সে দ্বিধা করল, কিছু মুহূর্ত চুপ থাকল, তারপর হঠাৎ তার ঠোঁট থেকে বেরিয়ে এলো, ম্যাডাম, আপনি ভুল পড়াচ্ছেন। ভেতরে ক্লাসে নীরবতা নেমে এলো। বাচ্চারা একে অপরের দিকে তাকাতে লাগল। শিক্ষক চক ফেলে দিলেন এবং দরজার দিকে তাকালেন। কে বলল এটা? কেউ কিছু বলল না। তারপর একটি শিশু ভয়ে ভয়ে দেয়ালের দিকে আঙুল তুলল। ম্যাডাম, হয়তো বাইরে থেকে আওয়াজ এসেছে। শিক্ষক বাইরে এলেন। দেয়ালের কাছে সেই ছোট ছেলেটি দাঁড়িয়েছিল।
ছেঁড়া কাপড়, হাতে মাটি, চোখে ভয় আর সত্য দুটোই। শিক্ষক বললেন, তুমি কি বললে? রামু কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আপনি ভুল বলেছেন। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, এলাহাবাদ নয়। শিক্ষক কিছুক্ষণের জন্য তাকে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, তুমি এটা কিভাবে জানলে? রামু বলল, আমি খবরের কাগজে পড়েছিলাম, যা আমি আবর্জনা থেকে তুলে এনেছিলাম। শিক্ষকের চোখে জল ভরে গেল। তিনি হাত বাড়িয়ে বললেন, ভেতরে এসো। ক্লাসে নীরবতা। বাচ্চারা সেই নোংরা পোশাকের ছেলেটিকে দেখছিল, যে লজ্জায় দরজার কাছে দাঁড়িয়েছিল। শিক্ষক হেসে বললেন, বাচ্চারা, এ হলো রামু। দেয়ালের ওপারে বসে প্রতিদিন আমাদের আওয়াজ শোনে। বাচ্চাদের মুখে ছিল বিস্ময়। শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটি প্রশ্ন লিখলেন, ভারতের রাজধানী কোনটি? রামু দ্বিধা করে উত্তর দিল, নয়াদিল্লি। পুরো ক্লাসে করতালির শব্দে গমগম করে উঠল। রামুর গালে হালকা হাসি ছিল এবং চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। হয়তো সে প্রথমবারের মতো অনুভব করল দেয়ালের ওপারের বাতাস। শিক্ষক বললেন, তুমি বাইরে কেন বসো, ভেতরে কেন আসো না? রামু বলল, আমার ব্যাগ নেই ম্যাডাম, বই নেই, শুধু এই বস্তা আর কিছু খবরের কাগজ। শিক্ষকের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। তিনি কাছে গিয়ে তার মাথায় হাত রাখলেন। ব্যাগ আমরা দেব, বইও দেব, শুধু তুমি প্রতিদিন। সেদিন রামু যখন স্কুল থেকে বেরোলো, তখন সে দেয়ালটির দিকে তাকিয়ে হাসল। এখন আমি এই দেয়ালের বাইরে আর বসব না। পরের দিনই রামু প্রথমবারের মতো স্কুলের গেটের ভেতরে গেল। হাতে পুরনো টিফিন, কাঁধে শিক্ষকের দেওয়া ছেঁড়া একটি ব্যাগ এবং চোখে এমন দ্যুতি, যা সেই শিশুর হয় যে জীবনে প্রথমবার স্বপ্ন ছুঁয়েছে। শিক্ষক তাকে ক্লাসের একদম পেছনে বসালেন। সে বসেই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাতে লাগল। সেই ব্ল্যাকবোর্ড, যা এতদিন কেবল দেয়ালের ওপার থেকে দেখা যেত, আজ সামনে ছিল। ক্লাস শুরু হলো। শিক্ষক বললেন, বাচ্চারা, আজ থেকে রামু আমাদের সাথে পড়বে। কিছু বাচ্চা হাসল, কিন্তু কেউ কেউ নিজেদের মধ্যে কানাকানি শুরু করল। একজন আস্তে করে বলল, এ তো সেই আবর্জনা কুড়ানো ছেলেটা। আরেকজন বলল, ম্যাডাম, ওকে কেন ডেকে আনলেন? রামু শুনল, কিন্তু কিছু বলল না। সে কেবল মাথা নিচু করে বয়ে চোখ রাখল। শিক্ষক তাকে উত্তর দিতে বললেন, রামু, বলো, 2+2 কত হয়? রামু বলল, 4 ম্যাডাম। শিক্ষক হাসলেন। এক শিশু বিদ্রুপ করে বলল, বাহরে ভিখারি, তুই তো বেশ চালাক দেরলি, বইটা তো নোংরা করে দিবি। রামু কিছু বলল না। সে কেবল শিক্ষকের দিকে তাকাতে লাগল। হয়তো সে আশা করেছিল যে কেউ বলবে, চুপ থাকো, কিন্তু শিক্ষকও কিছুক্ষণ চুপ থাকলেন। দুপুরে টিফিনের সময় হলো। বাচ্চারা তাদের টিফিন নিয়ে হাসতে হাসতে খেতে লাগল। রামু তার পকেট থেকে শুকনো রুটি বের করল, যা তার মা সকালে দিয়েছিলেন। কিন্তু যেই সে খাওয়া শুরু করল, সামনের ছেলেটি বলল, উফ, কি বাজে গন্ধ, যা দূরে গিয়ে খা। রামুর দুঃখ কেঁপে উঠল। সে উঠে ক্লাসের বাইরে চলে গেল এবং সেই দেয়ালের নিচে বসে পড়ল। যে দেয়ালটা একসময় তার স্বপ্ন ছিল, আজ সেটাই তার অপমানের আশ্রয় মনে হচ্ছিল। শিক্ষক বাইরে এলেন। রামু, তুমি এখানে কেন বসে আছো? রামুর চোখে জল ছিল। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি পড়তে চাই, কিন্তু সবাই বলে আমি নোংরা। শিক্ষকের ঠোঁট কাঁপল। তিনি কিছু বললেন না, শুধু তার মাথায় হাত বুলিয়ে বললেন, কখনো কারো কথায় নিজেকে ছোট মনে করবে না। যে শিশুর আকাঙ্ক্ষা আছে, সে সবার চেয়ে বড় হয়। রামু চোখের জল মুছল। সে উঠে আবার ক্লাসে গেল, কিন্তু এবার তার পা ভারী ছিল, তার হাসি কোথাও হারিয়ে গিয়েছিল এবং হৃদয় প্রশ্ন ছিল, গরিব হওয়া কি অপরাধ? সেই রাতে রামু অনেক রাত পর্যন্ত জেগে রইল। মা জিজ্ঞাসা করলেন, ঘুমোসনি বাবা? রামু বলল, মা, আমি পড়তে তো চাই, কিন্তু মনে হয় এই দুনিয়া চায় না যে আমি পড়ি। মায়ের চোখ ভরে গেল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা, ঈশ্বর দেরি করেন, কিন্তু অন্ধকার থাকতে দেন না। রামুর চোখ ভরে এলো, কিন্তু সেই রাতে সে একটি সিদ্ধান্ত নিল। সে আর কাঁদবে না, সে কিছু হয়ে দেখাবে। পরের দিন যখন সূর্য উঠল, শিবনগরের আকাশে একটি নতুন দ্যুতি ছিল। রামু আজও সেই বস্তা কাঁধে ঝুলিয়ে বেরোল, কিন্তু তার পায়ে আর কোনো দ্বিধা ছিল না। তার হৃদয় ছিল এক সংকল্প, কেউ আমাকে দেয়ালের বাইরে রাখতে পারবে না। সে স্কুলে পৌঁছালো। ক্লাসের সব বাচ্চা হাসাহাসিতে ব্যস্ত ছিল, কিন্তু রামু চুপচাপ তার বই খুলে পড়তে লাগল। সে আর কারো কথায় ভেঙে পড়তে চায়নি। শিক্ষক এলেন। আজ আমরা পরীক্ষা নেব, তিনি বললেন। বাচ্চাদের মধ্যে উত্তেজনা দেখা গেল। অনেকে চিন্তিত ছিল, কিন্তু রামুর মুখে ছিল শান্তি। শিক্ষক যখন প্রশ্ন করলেন, রামু সবার আগে হাত তুলল। প্রশ্ন ছিল, কবিরের বিখ্যাত দোহা কোনটি এবং তার অর্থ বলো। রামু দাঁড়ালো এবং ধীরে ধীরে বলল, বুড়া जो देखने मैं चला, बुरा ना मिलिया कोई, जो दिल खोजा अपना, मुझसे बुरा ना कोई। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস,
তারপর সে এগিয়ে বলল, ম্যাডাম, এই দোহার মানে হলো আমাদের অন্যের মধ্যে খারাপ দিক না দেখা, নিজের ভেতরের ভুলগুলো দেখা উচিত। ক্লাস চুপ ছিল, শিক্ষকের চোখে জল। তিনি করতালি দিলেন এবং এবার পুরো ক্লাস তাকে সমর্থন জানালো। শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটি প্রশ্ন লিখলেন, ভারতের রাজধানী কোনটি? রামু দ্বিধা করে উত্তর দিল, নয়াদিল্লি। পুরো ক্লাসে করতালির শব্দে গমগম করে উঠল। রামুর গালে হালকা হাসি ছিল এবং চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। হয়তো সে প্রথমবারের মতো অনুভব করল দেয়ালের ওপারের বাতাস। ধীরে ধীরে রামু সবার দৃষ্টি আকর্ষণ করতে লাগল। সে সব প্রশ্নের উত্তর দিতে লাগল, প্রতিটি বই মনোযোগ দিয়ে পড়ত। শিক্ষক প্রতিদিন ক্লাসের পরে তাকে কিছুক্ষণ অতিরিক্ত পড়াতেন। একদিন প্রিন্সিপাল ম্যাডাম বললেন, আগামী সপ্তাহে স্কুলের বার্ষিক অনুষ্ঠান, সেখানে একটি শিশু কবিতা আবৃত্তি করবে। সবাই সুযোগ পেতে চেয়েছিল, কিন্তু শিক্ষক বললেন, এবারের কবিতা রামু শোনাবে। পুরো ক্লাসে নীরবতা। কেউ কেউ মনে মনে বলল, ভিখারি ছেলে স্টেজে, কিন্তু রামুর মুখে ছিল কেবল এক চিলতে হাসি। বাড়ি গিয়ে সে মাকে জানালো, মা, আমি স্কুলে কবিতা আবৃত্তি করব। মায়ের চোখে আলো ঝলমল করে উঠল। তিনি বললেন, বাবা, তুই তো আগেই আমার গর্ব, এবার পৃথিবীও দেখবে তোর আলো। অনুষ্ঠানের দিন এলো, পুরো স্কুল সাজানো। রামুর স্কুলের ইউনিফর্ম পরল, যা শিক্ষক নিজে কিনে দিয়েছিলেন। সে মঞ্চের পেছনে দাঁড়িয়েছিল, হাত কাঁপছিল, কিন্তু হৃদয় বলছিল, আজ দেয়াল ভাঙতে চলেছে। মাইকে তার নাম ডাকা হলো। সে ধীরে ধীরে মঞ্চে উঠল। সামনে শত শত শিশু, শিক্ষক এবং অতিথি বসে আছেন। রামু গভীর শ্বাস নিল এবং বলল, আমার নাম রামু। আমি আগে স্কুলের বাইরে দেয়ালের পাশে বসে শুনতাম, আজ সেই স্কুলের মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি। পুরো হলে নীরবতা নেমে এলো। সে সেই দোহাটি আবৃত্তি করল, যা দিয়ে তার গল্প শুরু হয়েছিল, বুড়া যো দেখন ম্যা জ্বালা, বুড়া না মিলিয়া কই। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু প্রতিটি শব্দ হৃদয়ে প্রবেশ করছিল। আবৃত্তি শেষ হতেই পুরো স্কুল দাঁড়িয়ে গেল, করতালি বাজছিল, শিক্ষকের চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। রামুর জন্য এখন সেই দেয়ালটি ভেঙে গিয়েছিল, যা তাকে সর্বদা বাইরে রেখেছিল। বছর কেটে গেল। শিবনগরের সেই ছোট স্কুলের দেয়াল এখন পুরনো হয়ে গেছে, দেয়ালে লতা উঠেছে, কিন্তু সেই দেয়ালের ওপারে একটি নতুন স্বপ্ন জন্ম নিয়েছিল, রামুর স্বপ্ন। সেই ছোট ছেলেটি যে একসময় আবর্জনা পোড়াতো, সে এখন একজন শিক্ষক হয়ে গেছে। শহরের সরকারি স্কুলে পড়াত সেই গরিব শিশুদের, যাদের গল্প কখনো তার নিজের গল্পের মতো ছিল। তার মা এখন বৃদ্ধা, কিন্তু যখনই কেউ তাকে জিজ্ঞেস করে, মা, আপনার ছেলে কি করে, তিনি গর্বের সাথে হেসে বলেন, সে বাচ্চাদের স্বপ্ন দেখতে শেখায়। একদিন রামু একটি চিঠি পেল। চিঠিটি ছিল জ্ঞানদীপ পাবলিক স্কুলের। লেখা ছিল, আমাদের স্কুলের 25তম বার্ষিকীতে আপনাকে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। রামু কিছুক্ষণ সেই কাগজের দিকে তাকিয়ে রইল। চোখে ভেসে এলো পুরনো দিনগুলো, সেই দেয়াল, সেই ফাটল, সেই দোহা, সেই কান্না। সে ধীরে ধীরে বলল, একদিন দেয়ালের বাইরে দাঁড়িয়েছিলাম, আজ সেই স্কুলেই অতিথি হয়ে যাব। অনুষ্ঠানের দিন এলো, পুরো স্কুল সাজানো। গেটের কাছে ফুলের মালা হাতে শিশুরা দাঁড়িয়েছিল। রামু যখন গেটের ভেতরে পা রাখল, সেই পুরনো অনুভূতি ফিরে এলো, কিন্তু এবার ভেতরে যেতে ভয় নয়, ছিল গর্ব। শিক্ষিকা নীলিমা ম্যাডাম এখন বৃদ্ধা, কিন্তু তিনি রামুকে দেখেই চোখ মুছলেন। তিনি বললেন, আমি জানতাম তুমি একদিন অবশ্যই ফিরবে। রামু হাসল এবং তার পা ছুঁয়ে প্রণাম করল। মঞ্চে প্রিন্সিপাল মাইকে বললেন, আজ আমাদের মধ্যে সেই ব্যক্তি উপস্থিত, যিনি একসময় এই স্কুলের বাইরে দেয়ালের পাশে বসে থাকতেন, আর আজ সেই দেয়ালগুলোই তার নামের দৃষ্টান্ত সৃষ্টি করেছে। করতালি শব্দে গমগম করে উঠল। রামু মঞ্চে পৌঁছালো, মাইক ধরল, কিছু মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর বলল, আমি একসময় এই স্কুলের দেয়ালের বাইরে বসে থাকতাম, আজ সেই স্কুলের মঞ্চে দাঁড়িয়ে আছি। সম্ভবত এটাই আসল শিক্ষা, দেয়াল ভেঙে ফেলো এবং হৃদয় পর্যন্ত পৌঁছাও। সে সেই দোহাটি আবার আবৃত্তি করল, যা দিয়ে তার গল্প শুরু হয়েছিল, বুড়া যো দেখন ম্যা চলা, বুড়া না মিলিয়া কই, যো দিল খোঁজা আপনা, মুঝসে বুড়া না কই। পুরো হল নীরব ছিল। তারপর হঠাৎ করতালি শুরু হলো। বাচ্চারা দাঁড়িয়েছিল, শিক্ষকের চোখ আর্দ্র ছিল, রামুর মুখে ছিল শান্তি, সে হাসছিল। হয়তো এই কারণে নয় যে লোকে করতালি দিচ্ছিল, বরং এই কারণে যে এখন আর কোনো দেয়াল অবশিষ্ট ছিল না। রামু নিচে তাকালো। প্রথম সারিতে কিছু ছোট শিশু বসেছিল, যাদের পোশাক ছিল মলিন, চোখে ছিল স্বপ্ন। সে ঝুঁকে বলল, তোমাদের কোনো দেয়ালের প্রয়োজন নেই, শুধু নিজের ভেতরে বিশ্বাস রাখো, জীবন বদলে যাবে। সেদিন পুরো স্কুল চোখে জল এবং হৃদয় গর্ব নিয়ে দাঁড়িয়েছিল। আর সেই দেয়াল, যেখানে একসময় একটি আবর্জনা কুড়ানো শিশু বসত, সেখানে এখন একটি ফলক লাগানো ছিল। বন্ধুরা,
যদি এই গল্পটি আপনার মনকে ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন। এবং হ্যাঁ, মন্তব্যে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে। আবার দেখা হবে একটি নতুন মন ছুঁয়ে যাওয়া গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।